হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং তার সাথে সাথে জিওপলিটিক্যাল কিছু সিনারিও এবং তার সাথে সাথে একটা নতুন ফ্রেশ আইপিও আসতে চলেছে, যে আইপিওটা ভীষণ ইন্টারেস্টিং একটা আইপিও। এবং এই মার্কেটে আইপিও আসছে এবং সেই আইপিওটা রীতিমতো একটা ভালো আইপিও হতে চলেছে। তো সেই সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি আজকের ডেটে ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে, আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা গতকাল যেমন আমাদের এক্সপেকটেশন ছিল যে ডোনাল্ড ট্রাম্প উনি টুইট করেছিলেন, তার উপর বিস্তারিত আমি যে ডিসকাশনটা করেছিলাম সেই অনুযায়ী মার্কেট কিন্তু আজকে ডেটে গ্যাপ আপ ওপেনিং হয় এবং পরবর্তীকালে এটা 23,000 জাস্ট একটু ক্রস করে। বাট আমার যে এক্সপেকটেশন ছিল যে 23,000-এর থেকেও একটু বেশি গ্যাপ আপ ওপেনিং হবে, সেই জায়গাটা কিন্তু হয়নি। তার রিজন যেটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ওই যে টুইটারে যে বক্তব্য অর্থাৎ ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট, তার পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেই জায়গা থেকে ইরান যে কথাটা বলেছিল যে না, এরকম কোনো ডিসকাশন আমাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের হয়নি, তো আমরা এই টাইপের জিনিসপত্র করছি না, আমরা কোনো ডিসকাশনে যাচ্ছি না। তাই মার্কেট অর্থাৎ গ্লোবাল মার্কেট সকাল থেকে কিছুটা ডাউনে ছিল, যতটা আপ ছিল তার থেকে কিছুটা পরিমাণ নিচে এসেছিল। তো সেই সুবাদে আমাদের যে গ্যাপ আপ ওপেনিংটা হওয়ার কথা ছিল সেটা তুলনামূলকভাবে যে রেঞ্জে হওয়া উচিত ছিল তার থেকে অনেকটা কম রেঞ্জে হয়েছে, অর্থাৎ মোটামুটি 22,800 এইরকম একটা জায়গা থেকে। এনিওয়ে, তো সেই জায়গা থেকে দেখতে গেলে তারপরে পজিটিভিটি মার্কেটের মধ্যে দেখলাম এজ এক্সপেক্টেড, পুরো যেভাবে প্ল্যান করেছিলাম সেম ভাবেই মার্কেট আজকে রিঅ্যাক্ট করেছে। সেই বিষয়টা আমি পরে আসছি। তো 1.77% এর কাছাকাছি আপ, সেন্সেক্সও আপ। ব্যাংক নিফটি অর্থাৎ ব্যাংকিং স্টক গুলো যেগুলো সম্পূর্ণভাবে ধরাশায়ী হচ্ছিল সেই জায়গাটা থেকেও একটা পজিটিভিটি এলো। মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত সেগমেন্টের মধ্যে আজকের ডেটে পুরোপুরি ভাবে পজিটিভিটি এলো। যেহেতু মার্কেটের মধ্যে পজিটিভিটি এলো, ন্যাচারালি ভিক্স ডাউন, তার সাথে আমাদের যে ইউএসডি আইএনআর সেটা মোটামুটি ভাবে ফ্ল্যাট। গতকাল এটা এই 94 রেঞ্জে ছিল, পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের ওই টুইট আসার পর এটা 93 টাকা 20 পয়সার কাছাকাছি নেমে যায়। পরবর্তীকালে যখন ওটা ফলস প্রুভ হয়, সেই জায়গা থেকে আবার মোটামুটি আজকের ডেটে দেখতে গেলে ইউএসডি আইএনআর একটা ফ্ল্যাট রেঞ্জেই রয়েছে। এছাড়া বিটকয়েনও মোটামুটি ফ্ল্যাট। ইউএস এর যে বন্ড, এগুলো বন্ডের প্রাইস, এগুলো ইল্ড নয়, তো সেক্ষেত্রে বন্ডের মধ্যে ডিমান্ড বাড়ছে এবং সেই কারণে বন্ড প্রাইস শুট আপ করছে। ওকে, এবার যদি আমরা গ্লোবাল মার্কেট বা গ্লোবাল মার্কেটের যে ফিউচার্স রয়েছে, এগুলো ফিউচার্স এর প্রাইস কারেন্ট সিচুয়েশনে ফিউচার্স এর যে প্রাইস গুলো দেখছি মোস্ট অফ দা মার্কেট, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপাতত দৃষ্টিতে ফ্ল্যাটেই ট্রেড হচ্ছে, অর্থাৎ মার্কেটের মধ্যে সেরকম ভাবে বড় কিছু নিউজ বা বড় কিছু ইম্প্যাক্ট এই মুহূর্তে নেই। তো সেই কারণে মার্কেট মোটামুটি আপাতত গ্লোবাল ফিউচার সমস্ত কিছু ফ্ল্যাটেই ট্রেড হচ্ছে। এবার যদি আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে মোটামুটি 2500 কাছাকাছি শেয়ার আজকে ডেটে পজিটিভ, 800 কাছাকাছি ডিক্লাইন। যে সমস্ত শেয়ার গুলো পজিটিভ তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল, অ্যালকাইল এমআই, লিন্ডে ইন্ডিয়া, বিএমএম এবং গ্রাভিটা, এগুলো প্রত্যেকটার মধ্যে বেশ বড় রকমের বৃদ্ধি আমরা আজকের ডেটে দেখতে পেয়েছি। একইভাবে দেখতে গেলে ওয়ান সোর্স, ফিনোলেক্স পাইপ, কোল ইন্ডিয়া, পিটিসিআইএল এবং গুজরাট গ্যাস লিমিটেড, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে ড্রাইভ হয়েছে। আমরা যদি নিফটি ফিফটি সমস্ত শেয়ারগুলোর দিকে দেখাই, প্রত্যেকটা শেয়ারের মধ্যে মোটামুটি আজকের ডেটে যদি দেখা যায় মোরালেস একটা বেশ বড় রকমের ঊর্ধ্বগতি দেখিয়েছে। আর এলএনটির ক্ষেত্রে বড় রকমের একটা শর্ট কাভারিং, তাছাড়া টাটা স্টিল এবং এমএনএ, মারুতি সমস্ত সেগমেন্টটাই, ইটার্নাল, এগুলো প্রত্যেকটাই কিন্তু রীতিমতো আজকের ডেটে পুলিশ। আর যে সেক্টরটা সব থেকে বেশি বিয়ারিশ ছিল, অর্থাৎ এই পুরো স্পেসটা, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এই সমস্ত জায়গাগুলোর মধ্যেও আজকের ডেটে একটা পজিটিভিটি এলো। এইচডিএফসি ব্যাংকের যে মানে নেগেটিভিটিটা চলছিল, সেই জায়গা থেকে এইচডিএফসি ব্যাংক একটা থার্ড পার্টি অডিটর নিয়োগ করেছে এবং তাদের মধ্যে যে প্রবলেমসটা রয়েছে, সেই অর্থাৎ এটিআর ওয়ান বন্ডকে রিলেটেড যে প্রবলেমটা হয়েছিল, সেই জায়গা থেকে এইচডিএফসি ব্যাংক এরকম একটা কাজ করেছে বলে টোটাল ফাইন্যান্সিয়াল স্পেসের মধ্যে এইচডিএফসি ব্যাংক আজকে ডেটে রীতিমতো বেড়েছে। এরপরে আমরা যদি সেক্টরাল ভিউ দেখি,
তাহলে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই যে সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এই সেক্টরটা এবং ট্রান্সপোর্টেশন, হোটেলস, রেস্টুরেন্ট, ট্যুরিজম, কনজিউমার ডুরেবলস, এই প্রত্যেকটা সেক্টর কিন্তু আজকের ডেটে রীতিমতো বুলিশ। একমাত্র স্লাইডলি বেয়ারিশ দেখা গিয়েছে কমার্শিয়াল সার্ভিস অ্যান্ড সাপ্লায়ার্স, এই যে সেক্টরটা রয়েছে এটার মধ্যে স্লাইডলি আমরা বেয়ারিশনেস দেখতে পেলাম। এরপরে আমরা আসছি সব থেকে ইম্পর্টেন্ট যে স্পেসটা, অর্থাৎ কমোডিটি স্পেসটার মধ্যে। কমোডিটি স্পেসের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ব্রেন্ট ক্রুড অয়েল এবং WTI ব্রেন্ট আবার 100-র কাছাকাছি চলে গিয়েছে। গতকাল এটা 90-এর নিচে নেমে গিয়েছিল প্রায় ডোনাল্ড ট্রাম্পের ওই টুইট আসার পর, কিন্তু পরবর্তীকালে যখন ইরানের বক্তব্য উঠে এলো তারপর থেকে এই জিনিসটা পুনরায় আবার শুট আপ করলো। অর্থাৎ মার্কেটের যে আনসার্টেনটি সেটা এখনো রয়েছে। ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস প্রাইস এই জিনিসটাকেই আপাত দৃষ্টিতে দেখাচ্ছে। এছাড়া যেহেতু এইগুলোর মধ্যে বৃদ্ধি ঘটেছে, উল্টো দিক থেকে দেখতে গেলে গোল্ড এবং সিলভার প্রাইসের মধ্যে ন্যাচারালি ডাউন হওয়ার কথা, সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এছাড়া বেস মেটালের মধ্যেও একটা স্লাইডলি ডাউন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কপার এবং জিঙ্কের মধ্যে। এরপরে আমি আসছি ওপেন ইন্টারেস্টে। তো ওপেন ইন্টারেস্টের পার্সপেক্টিভ থেকে আমি গতকাল যে ডিসকাশনটা করেছিলাম সেই অনুযায়ী আমি বলেছিলাম নিফটি যদি 23,150, 200 এইরকম একটা রেঞ্জে ওপেনিং হয় তাহলে প্রথমে ড্র্যাগ করবে এবং তারপরে যেটা আমরা দেখবো সকাল 10টা থেকে 10:30টার মধ্যে বটম ফর্মেশন করবে। তার কারণ ওই সময় PMI ডেটা রিলিজ করছে এবং তারপরে ওই জায়গা থেকে মার্কেট শুট আপ করবে এবং টপের কাছ অব্দি যাবে বা টপ জাস্ট ক্রস করবে, তারপরে সেখান থেকে আবার ড্র্যাগ হওয়ার পসিবিলিটি আছে। তো এই ছিল আমাদের গতকালের ভিউ। সেই জায়গা থেকে দেখতে গেলে নিফটি আজকের ডেটে মোটামুটি 22,850-এর কাছাকাছি ওপেন, তারপরে ওরা ড্র্যাগ করে 22,650-এর কাছে বা এইরকম একটা জায়গায় অব্দি পিছনে এসছে। তারপরে আমি যে কথাটা এক্স্যাক্টলি বলেছিলাম 10:30 আপনি দেখবেন 10:35 থেকে 40 সেই যে ক্যান্ডেলটা 5 মিনিটের ক্যান্ডেল যদি আপনি দেখেন সেখানে বটম ফর্মেশন, তারপরে স্ট্রেট অ্যাওয়ে 23,050 অব্দি সোজা একটা মুভ এবং বিকেলের দিকে তারপরে আবার ড্র্যাগ করে এসে মোটামুটি 22,900-তে এসে নিফটির ক্লোজিং। তো অ্যাজ এক্সপেক্টেড যে ডিসকাশনটা করেছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসে আজকে ডেটে কিন্তু আমাদের নিফটি রিঅ্যাক্ট করলো, রাইট? আপনি যদি গতকালের ভিডিওটা শুনে থাকেন, আপনি আজকের মার্কেটে কি রিঅ্যাক্ট করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরপরে আমরা এই মুহূর্তে যদি স্ট্রাইক প্রাইসের টোটাল বিন্যাসটা দেখি তাহলে এই মুহূর্তে 23,000-এর রেঞ্জে বোথ কল রাইটার, পুট রাইটার দুজনেই রয়েছে এবং সম পরিমাণ রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া 22,500-র কাছে আমরা একটা বড় সাপোর্ট দেখতে পাচ্ছি। এছাড়া এর মধ্যিখানে যে সমস্ত স্পেস গুলো সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু বড় কিছু নেই। এটা সামনের সপ্তাহ এবং তারপরে সপ্তাহে টোটাল অপশনের যে চেন, সেই অপশন চেন দেখে এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ যেটা বলা উচিত এই মুহূর্তে সেটা হচ্ছে এই 23,000-কে কেন্দ্র করে মার্কেট একটা আপস অ্যান্ড ডাউনস এর সুইং বা এই জায়গাটার মধ্যে একটা কনসলিডেশন দেখানোর বড় প্রবণতা রয়েছে আগামী একদিন কি দুদিন। তার মধ্যে যদি মার্কেটের বড় রকমের কোনো চেঞ্জেস আসে, অর্থাৎ জিওপলিটিক্যালি কোনো নিউজ আসে, কি কি নিউজ আসতে পারে বা কি কি জিনিসগুলো হতে পারে সেগুলো নিয়ে আমি এর পরের স্লাইড থেকে ডিসকাশন করছি। বাট সেই জায়গায় কোনো কিছু যদি উঠে আসে তাহলে কিন্তু মার্কেটের এই যে বিন্যাসটা আছে এটা পরিবর্তন হবে। সুতরাং আপনাকে যেটা দেখতে হবে 23,000 লেভেলের মধ্যে স্ট্রাইক প্রাইসে কি বিন্যাস আসছে এবং এখানে কল রাইটার অ্যাডিশন হচ্ছে না পুট রাইটার অ্যাডিশন হচ্ছে না দুজনেই সমানভাবে অ্যাডিশন হচ্ছে। যদি দুজনেই সমানভাবে অ্যাডিশন হয় তাহলে এটাকে কেন্দ্র করে এইদিকে 200 পয়েন্ট, এদিকে 200 পয়েন্ট, 400 পয়েন্টের সুইং এর মধ্যে আমরা কনসলিডেশন দেখতে পেতে পারি আগামীকাল। আপাতত আমার যেটা মনে হয় এই টাইপ অফ মার্কেট ঘটবে যদি না আজকের ডেটে আবার কোনো ড্রাস্টিক নিউজ চলে আসে। তো সেই জিনিসটাকে দেখার জন্য আমি অবশ্যই ক্রুড প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস, তার সাথে সাথে গোল্ডের প্রাইস এবং আমাদের যে কারেন্সি রয়েছে অর্থাৎ USD INR, এই কয়েকটা জিনিসকে আপনাকে দেখতে হবে। এবং তাছাড়া আগামীকাল সকালে আমাদের যে এশিয়ান মার্কেট সেই জায়গাটাকে দেখুন, সকালবেলায় ট্রেড করার আগে এই যে ওপেন ইন্টারেস্টেড যে চেন বা অপশন চেন সেই জায়গাটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এরপরে যে জায়গাটায় আসছি, যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজ গুলো আজকে ডেটে রয়েছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট নিউজটা হচ্ছে
যে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে টিম রয়েছে, অর্থাৎ জেডি ভ্যান্স আর ইউএস এর যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে বিভিন্নভাবে চ্যানেলাইজ করা হচ্ছে যাতে তিনি পাকিস্তানে আসেন, অর্থাৎ ইসলামাবাদে, এবং সেখানে বসে তেহরানের সাথে অর্থাৎ ইরানের সাথে টোটাল একটা ডিসকাশন হয় এবং পুরো সিনারিওটা অর্থাৎ এই যে যুদ্ধটা চলছে সেটা নিয়ে টোটাল ডিসকাশন এবং নেগোসিয়েশন যাতে হয়। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যেটা বক্তব্য বা ইউএস এর যেটা বক্তব্য, যে এই জায়গা থেকে আমাদের মানে ইউএস এর যে নেগোসিয়েশন পয়েন্টটা রাখছে সেটা হচ্ছে ইরানের রিজিম চেঞ্জ করতে হবে, স্ট্রেট অফ হরমুজকে ইউএস ইরান দুজন মিলেই কন্ট্রোল করবে, এবং তার সাথে সাথে ইরানের উপর যে তেলের স্যাংশনটা ইউএসএ দিয়েছিল সেটাকে অলরেডি ইউএসএ উইথড্র করেছে, রাইট? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ডিসকাশন করা, কিন্তু ইরানের যেটা বক্তব্য তারা এই টাইপের কোনো নেগোসিয়েশনে আপাতত বসবে না, এবং যেহেতু তারা নেগোসিয়েশনে বসবে না তার সব থেকে বড় রিজন হচ্ছে তারা যেটা বলছে যে আমাদের যে দেশের কান্ট্রির যে মাথার উপরে আপনারা গোলা বর্ষণ করবেন আর আপনার সাথে আমি বসে ডিসকাশন করব, এই টাইপের কোনো কিছু হবে না। এবং ইরান এই পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে নেগলেক্ট করেছে বা এই জিনিসটাকে সম্পূর্ণভাবে ডিনাই করেছে। এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, পাকিস্তান পুরো বিষয়টাতে মধ্যস্থতা করার জায়গায় এসছে, আপনার ইসলামাবাদে মিটিংটা অ্যারেঞ্জ করার মতো সিনারিওতে এসছে। দেখা যাক যে আগামী দিনে কি হয়। ইউএস এর যে পরিস্থিতিটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে ছেড়ে দেওয়া কিনতে পারছি এরকম টাইপের একটা সিনারিওস এর মধ্যে ইউএসএ চলে গিয়েছে। যদিও যুদ্ধ টুদ্ধ সমস্ত কিছু চলছে, বাট এই যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য যে রসদের প্রয়োজন, আর এই যে যুদ্ধটা যে তিনি হারতে চলেছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হারতে চলেছেন বা সিচুয়েশনটা যে তার ফেভারে যাচ্ছেন না, পুরো পৃথিবীর বিভিন্ন যে সমস্ত রাষ্ট্রনায়ক আছেন তারা সঙ্গে সঙ্গে তার সাথে কিন্তু ডিসকাশন করছেন এবং তাকে একটু মানে ব্যাকফুটে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই যে সিনারিওটা চলছে, এই সিনারিওতে তিনি এরপর নেগোসিয়েশনে বসতে রাজি হচ্ছেন, কিন্তু ইরানের তরফ থেকে এই বিষয়টা বলা হয়েছে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাতার। কাতার যে কাজটা করেছে সেটা হচ্ছে ইটালি, সাউথ কোরিয়া, চায়না এদেরকে ন্যাচারাল গ্যাসের সাপ্লাই দিত, সেই জায়গা থেকে কাতার এই সাপ্লাইটা বন্ধ করতে চলেছে বা এই কন্ট্রাক্টটা প্রত্যেকটা কন্ট্রাক্টকে তারা এই যুদ্ধের সিচুয়েশনে তারা কিন্তু বন্ধ করতে চলেছে বা কন্ট্রাক্ট গুলো অ্যাবলিশ করতে চলেছে। এই বিষয়টা যদি হয়, আমি আজ থেকে কিছুদিন আগে যে বিষয়টা বলেছিলাম, অর্থাৎ কম্পিউটার গুডস এর যে প্রাইস আছে সেই প্রত্যেকটা গুডস এর কিন্তু প্রাইস বাড়তে চলেছে আগামী দিনে। তার কারণ হচ্ছে এই কম্পিউটারের যে র্যাম থেকে শুরু করে সিপিইউ, এই প্রত্যেকটা জিনিস বানাতে হিউজ পরিমাণ এলএনজি লাগে, আর সেই যে এলএনজিটা সেটা কাতার, দুবাই এই সমস্ত এরিয়া থেকে বেশ বড় পরিমাণে সাউথ কোরিয়া এবং তার সাথে চায়না এরা কিন্তু ইম্পোর্ট করে। তো সেই জায়গাটা কাতার যদি এই ডিলটা বন্ধ করে দেয়, এটা কিন্তু আগামী দিনের জন্য বড় রকমের একটা প্রবলেম তৈরি হতে চলেছে। তো এই সমস্ত কিছু নির্ভর করছে আদৌ এখানে ইউএস এবং ইরান কোন জায়গায় নেগোসিয়েশনে বসছে কিনা সেই বিষয়টার উপর। এছাড়া যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ইসরায়েল এখনো কিন্তু এয়ার স্ট্রাইক করে যাচ্ছে এবং বিভিন্ন রকমের যে সমস্ত প্লেস গুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু এখন এয়ার স্ট্রাইক চলছে, অর্থাৎ যুদ্ধের কিন্তু তীব্রতাটা চলছে। এরপরে আমি কিছু ইন্ডিয়া স্পেসিফিক এবং আমাদের এখানকার অর্থাৎ আমাদের স্টক মার্কেট স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট 70,000 কোটি টাকার শিপ বিল্ডিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাকে ফাইন্যান্স করার জন্য গভর্নমেন্ট এরকমের একটা 70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। মার্কেট সিচুয়েশন ঠিক যখন হবে তারপরে, এবং এই যে শিপ বিল্ডিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর প্রোডাকশন ক্ষমতা কিরকম বাড়ছে, তাদের কোয়ার্টারলি যে রেজাল্ট আসছে বা আগামী দিনে যে অ্যানুয়াল রিপোর্ট আসছে এবং ম্যানেজমেন্টের যে কমেন্টারি, এই প্রত্যেকটা জিনিসকে খেয়াল করুন। এই সেক্টরটার মধ্যে গভর্নমেন্টের বড় রকমের ফোকাস রয়েছে। গভর্নমেন্টের ফোকাস থাকার পিছনে একটা পলিটিক্যাল এজেন্ডা আছে এবং তার সাথে একটা আমাদের দেশের একটা নিডেরও ব্যাপার আছে। এই দুটো নিয়ে আমি পরবর্তীকালে শিপ বিল্ডিং সেক্টর নিয়ে যখন ডিসকাশন করব সেই মুহূর্তে আমি এই বিষয়টা সম্পর্কে আরো ডিটেলে ক্লারিফিকেশন দেব, বাট এই সেক্টরটার দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। এরপরে নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে ই বাস, অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক ভেহিকেল সেটার উপরে মানে আমাদের যে গভর্নমেন্ট
তার আরো বেশি ফোকাস রয়েছে এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আরো বেশি পরিমাণ স্পন্সর করতে রাজি হচ্ছে ই বাস বা ইলেকট্রিক্যাল বাস ফেসিলিটিস গুলোর জন্য। কারণ গভর্নমেন্ট এই সিচুয়েশনে একটা জিনিস বুঝেছে যে পেট্রোল ডিজেলের উপর আমার বিষয়টা কমাতে হবে, যে কারণে গ্রিন এনার্জি এবং তার সাথে সাথে ইলেকট্রিক ভেহিকেলের দিকে গভর্নমেন্টের একটা বড় রকমের মানে কি বলবো ইন্টারেস্ট আসছে ধীরে ধীরে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের দিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট নিউজটা বলি, হসপিটাল সেক্টরে মণিপাল হেলথ তার আইপিও নিয়ে আসছে। এই আইপিওটা যথেষ্ট ভালো আইপিও হতে চলেছে। আমি পুরো হসপিটাল সেক্টরের উপর একটা ডিসকাশন করব এবং কেন এই আইপিওটা যথেষ্ট ভালো আইপিও হতে চলেছে আগামী দিনের জন্য। এটা আমি আইপিওতে গেইন করার পার্সপেক্টিভ থেকে কথাটা বলছি না বা ইনিশিয়াল গেইনের পার্সপেক্টিভ থেকে কথাটা বলছি না, আমি একটা লং টার্ম গ্রোথ স্টোরি হিসাবে বলছি। যদি কেউ চান যে হসপিটাল সেক্টরের মধ্যে এই সেগমেন্টটাকে আপনি মানে ট্র্যাক করবেন এবং আগামী দিনের জন্য এই কোম্পানিটা যথেষ্ট ভালো একটা আউটপুট দেবে। এর যে ফাইলিং অলরেডি হয়ে গিয়েছে, এর অর্থাৎ মণিপালের যে সমস্ত ডকুমেন্টস গুলো সেগুলো অলরেডি সেবির কাছে এনএসসির কাছে জমা করে গিয়েছে। তো আগামী দিনের আইপিও ডেট বা কিভাবে লঞ্চ করছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা ডিসকাশন করব এবং এই আইপিওটা কিন্তু আগামী দিনের জন্য হেলথ কেয়ার সেক্টর এবং হসপিটাল সেক্টরের জন্য যথেষ্ট ভালো একটা আইপিও হতে চলেছে। 8,000 কোটি টাকার টোটাল আইপিও সাইজ, ফ্রেশ ইস্যু, এর মধ্যে কোনো রকম তারা যে নিজেদের যে স্টেক আছে সেটা সেল করছে সেরকম কোনো ব্যাপার নয়, এটা পুরোপুরি ভাবে একটা ফ্রেশ ইস্যু হতে চলেছে। তো আজকে ইন্ডিয়া স্পেসিফিক বা লং টার্ম স্টোরি হিসাবে কোন সমস্ত সেক্টর গুলোর উপর আপনি ফোকাস রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আমি বললাম। এর মধ্যে একটা আইপিওর কথা বললাম যেটা আগামী দিনে আসবে, এর একটা ডিটেল স্টাডি আমি আপনাদের করে দেখাবো যে হসপিটাল সেক্টরটাকে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে দেখা উচিত, ফিউচার গ্রোথ কি আসতে পারে, কোন কোন বড় প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার গুলো কিভাবে ব্যবসা করছে এবং এই ব্যবসাটাকে কি করে আমাদের আমরা যারা শেয়ার হোল্ডার হতে চলেছি বা ইনভেস্টার হতে চলেছি তারা কি করে এখান থেকে গেইন করতে পারে। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।